বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েনে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন ঘটনা। এতে দুই দেশের মধ্যে উত্তেজনাও ক্রমেই বাড়ছে। মঙ্গলবার দিল্লি ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশন অভিমুখে বিক্ষোভ হয়েছে। দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন অভিমুখে বিক্ষোভ করে কয়েকটি হিন্দুত্ববাদী দল। বিশ্ব হিন্দু পরিষদ VHP ও বজরং দল সহ হিন্দু সংগঠনগুলো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে বিচার দাবি করছে। ময়মনসিংহে তরুণ হিন্দু শ্রমিক দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা এবং মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানায় তারা। হাই কমিশন থেকে মোটামুটি 500 মিটার দূরে আটকে দেওয়া হয় এবং তারা সেখানে 350 থেকে 400 মতো বিক্ষোভকারী ছিলেন। তারা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন এবং পরে দিল্লি পুলিশ তাদেরকে অ্যারেস্ট দেখিয়ে কয়েকটি বাসে চাপিয়ে নিয়ে সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে। গত কয়েকদিনে ভারতে হাই কমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাই কমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ঢাকার কর্মকর্তারা। এসব ঘটনার প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কনসুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বন্ধ করা হয়েছে শিলিগুড়ি ও আগরতলার ভিসা কার্যক্রমও। ভারতে বাংলাদেশের কূটনৈতিক ও কনসুলার এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার সকালে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক স্থাপনায় এরকম পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ভারত টানাপোড়েনের ঘটনা নতুন নয়, এর ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। তবে গত 2 সপ্তাহ ধরে দেখা দেওয়া উত্তেজনার সূত্রপাত হয় ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর। হাদিকে গুলি চালানো বন্দুকধারীরা ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে, সামাজিক মাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ জানাতে দেখা যায় রাজনৈতিক নেতা সহ অনেককে। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। অন্যদিকে গত 18 ডিসেম্বর ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর ভারতে ক্ষোভ দেখা যায়। মঙ্গলবার সন্ধ্যায়ও যার রেশ দেখা যায় কলকাতায়। যা কিছু চিন্তার প্রতীক, যা কিছু স্বাধীনতার প্রতীক, সেটা আক্রান্ত হচ্ছে। আমাদের দেশেও এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করে ধর্মাশ্রিত রাজনীতি ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা তার প্রতিবাদ করছি। দুপুরের মতোই এদের মিছিল উপদূতাবাসের 200 মিটার আগেই থামিয়ে দেয় পুলিশ। বামপন্থীরা অবশ্য ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টাও করেননি। এদিকে ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলবের কয়েক ঘন্টার মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে ডেকে তাকে কি বার্তা দেওয়া হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে এক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদাদ সহ আরও 4 জন ঊর্ধ্বতন লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন। 23 ডিসেম্বর রাতে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাপ্রধান ছাড়া নিহত অন্য সেনা কর্মকর্তারা হলেন স্থলবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাওয়ি, আল হাদাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাওয়ি দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, ফ্যালকন 50 মডেলের বিজনেস জেটটি 23 ডিসেম্বর রাত 8:10 আঙ্কারার এসেনবোকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর প্রায় 42 মিনিট পর রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্তে বিমানটির আঙ্কারা হাইমানা জেলার জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। পরে তুর্কি জেন্ডারমারি বাহিনী আঙ্কারা থেকে প্রায় 74 কিলোমিটার দূরে হাইমানা জেলার কেসিক কাভা গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। উদ্ধার কাজ শেষে নিশ্চিত করা হয়েছে বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা। এক শোক বার্তায় তিনি বলেন, এই দুর্ঘটনা পুরো জাতির জন্য একটি বড় ট্র্যাজেডি। এটি শুধু সামরিক বাহিনীর জন্য নয়, দেশের জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করেছেন এবং শৃঙ্খলা ও জাতীয় অঙ্গীকারের প্রতীক ছিলেন।
জেনারেল হাদাদ ছিলেন একজন অত্যন্ত পেশাদার ও সম্মানিত সামরিক কর্মকর্তা। তিনি কোনো মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে যুক্ত না থেকে সবসময় আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আব্দুল হাদাদের মৃত্যু লিবিয়ার সামরিক প্রতিষ্ঠানের জন্য একটি বড় ধাক্কা। তুরস্কের সঙ্গে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত ত্রিপোলি সরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সম্পর্কের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে তুর্কি সেনাপ্রধান ও অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে আঙ্কারা সফরে এসেছিলেন জেনারেল আল হাদাদ। সেই সফর শেষে দেশে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর সিভারস্ক থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার ধীরগতির কিন্তু ধারাবাহিক অগ্রগতির মুখে সৈন্যদের জীবন রক্ষা ও যুদ্ধ সক্ষমতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, সিভারস্ক এলাকায় রুশ বাহিনীর পর্যাপ্ত জনবল ও লাগাতার হামলার কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছিল। এতে করে প্রতিরক্ষা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তবে তারা দাবি করেছে, দীর্ঘ লড়াইয়ে রুশ সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত্রুপক্ষকে তারা দুর্বল করে দিয়েছে। সিভারস্ক দখলের মধ্য দিয়ে রাশিয়া এখন দোনেতস্ক অঞ্চলের আরও দুটি কৌশলগত শহর স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই শহর দুটিকে পূর্ব ইউক্রেনের শেষ বড় প্রতিরক্ষা ঘাঁটি বা দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে সিভারস্ক পতনের ফলে দনবাসে ইউক্রেনের প্রতিরক্ষা আরও চাপে পড়বে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড মস্কোর নিয়ন্ত্রণে চলে গেছে। বর্তমানে রাশিয়ার দোনেতস্ক অঞ্চলের প্রায় 75% এবং লুহানস্ক অঞ্চলের প্রায় 99% দখলে রেখেছে রাশিয়া। এই দুই অঞ্চল মিলেই দনবাস নামে পরিচিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে, নতুবা রাশিয়া তা দখল করে নেবে। এদিকে যুদ্ধ আরও তীব্র হয়েছে আকাশপথে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, সোমবার রাতে রাশিয়া 635টি ড্রোন ও 38টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করা সম্ভব হলেও জাইটোমির, কিয়েভ ও খমেলোনেতস্কি অঞ্চলে হামলায় এক শিশুসহ 3 জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত 8 জন। পশ্চিম ইউক্রেনের আকাশসীমা রক্ষায় পোল্যান্ড তাদের যুদ্ধবিমান সতর্ক অবস্থায় মোতায়েন করে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প কারখানা ও সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রে সফল হামলা চালিয়েছে। জবাবে ইউক্রেন দক্ষিণ রাশিয়ার স্ত্রাভ্রোপোল অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ড্রোন হামলা চালিয়েছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ওয়াশিংটনের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনায় দনবাস ইস্যুতে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দনবাস ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করলেও জেলেনস্কি এখন পর্যন্ত কোনো ভূখণ্ড ছাড়তে রাজি হননি। তবে যুদ্ধের বাস্তবতায় সিভারস্ক থেকে পিছু হটা ইউক্রেনের জন্য নতুন এক কঠিন অধ্যায়ের সূচনা করল। যুক্তরাষ্ট্র যার বিপক্ষে রাশিয়া ও চীন তার পক্ষ নেবেই। বিশ্ব রাজনীতির এই দৃশ্যের ব্যত্যয় ঘটেনি এবারও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। তাতে অবশ্য এতটুকুও দমে যায়নি ট্রাম্প প্রশাসন। উল্টো মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। তেল সমৃদ্ধ এ দেশটির অর্থনীতি ভেঙে দিতে জব্দ করছে একের পর এক তেলবাহী ট্যাঙ্কার। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ভেনেজুয়েলার তেল পেতেই কি এমন মরিয়া ট্রাম্পের কাছ থেকে মাদুরোকে রক্ষা করতে পারবে রাশিয়া চীন? গত 4 মাস ধরে ভেনেজুয়েলাকে সামরিক হুমকি দিয়ে আসা ট্রাম্প আগে কখনোই মাদুরোকে ক্ষমতাচ্যুত করার কথা সরাসরি বলেননি। 22 ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে পাশে রেখে এবার সেটিও পরিষ্কার করেছেন ট্রাম্প। সাংবাদিকদের স্পষ্ট করেছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই এখন তার মূল লক্ষ্য।
ট্রাম্প বলেন, আমার মনে হয় মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হতে পারে, তবে এটি তার সিদ্ধান্ত। আমার মতে তার জন্য সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। মাদুরো জোটবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলে কি পরিণতি অপেক্ষা করছে সেটিও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, সে যদি শক্ত হতে চায় তাহলে সেটি হবে তার জীবনে শেষবারের মতো শক্ত হওয়ার সুযোগ। এদিকে ভেনেজুয়েলার উপকূলে এরই মধ্যে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্ট গার্ড। এখন ধাওয়া করছে তৃতীয় ট্যাঙ্কারকে, যেটিও খুব শীঘ্রই ধরে ফেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প। আটককৃত এসব জাহাজ ও প্রায় 40 লাখ ব্যারেল তেল নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, হয়তো আমরা তেল বিক্রি করব, হয়তো রেখে দিব, অথবা কৌশলগত তেল মজুদে ব্যবহার করব। জাহাজগুলো আমরা রেখে দিচ্ছি। ট্রাম্পের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উচিত নিজের দেশের সমস্যার দিকে মন দেওয়া, ভেনেজুয়েলাকে হুমকি দেওয়া নয়। তিনি যদি নিজের দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করতেন তাহলে নিজের দেশের জন্য ভালো হতো, আর বিশ্বে তার অবস্থানও ভালো হতো। এছাড়া মাদক বিরোধী অভিযানের নামে প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে 2 ডজনের বেশি মার্কিন হামলায় 100 জনেরও বেশি মানুষ নিহতের ঘটনায়ও তীব্র ক্ষোভ জানিয়েছে মাদুরো সরকার। কারাকাসের দাবি, ভেনেজুয়েলা কোনো মাদক পাচারের সঙ্গে জড়িত নয়। মাদুরো সরকারকে উৎখাত করে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ দখল করতেই এমনটি করছে ওয়াশিংটন। এছাড়াও জাহাজ জব্দকে আন্তর্জাতিক জলদস্যুতা বলেও নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। এদিকে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসনের সামরিক তৎপরতা বাড়ানোয় উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বেই। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেই মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভেনেজুয়েলার অনুরোধে ডাকা এই বৈঠকে মাদুরো সরকারের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এরই মধ্যে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান লিগের সঙ্গে ফোনে কথা বলেছেন। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে মস্কোর গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নৌ পরিবহনের উপর এর নেতিবাচক প্রভাবের বিষয়েও সতর্ক করেন। পরে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার নেতৃত্ব ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে মস্কো। রাশিয়ার পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীনও। ভেনেজুয়েলা অভিমুখে ওয়াশিংটনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির পরিপন্থী এবং অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করে এমন যে কোনো কাজের বিরোধিতা করে চীন। জিয়ান আরও বলেন, ভেনেজুয়েলার স্বাধীনভাবে উন্নয়ন করার এবং অন্য দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা করার অধিকার রয়েছে। নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভেনেজুয়েলার অবস্থানকে চীন বোঝে এবং সমর্থন করে। নিজের নাম কার না পছন্দ? নিজের নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, এমনকি হাসপাতালের নামও রাখেন অনেকে। ট্রাম্পও তার ব্যতিক্রম নন। আগেই প্রমাণ হয়েছে যে নিজের গুণকীর্তন পছন্দ করেন ট্রাম্প। এবার নিজের নামে যুদ্ধজাহাজ আনলেন যুক্তরাষ্ট্রের 47তম এই প্রেসিডেন্ট। ফ্লোরিডার মার-এ-লাগোতে সোমবার বক্তব্য দেওয়ার সময় মার্কিন নৌবাহিনীর জন্য নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নির্মিত পূর্ববর্তী যে কোনো যুদ্ধজাহাজের চেয়ে এগুলো হবে বৃহৎ, দ্রুতগতি সম্পন্ন এবং 100 গুণ বেশি শক্তিশালী। মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রথমে 2টি যুদ্ধজাহাজ তৈরি করা হবে, তবে শীঘ্রই এই সংখ্যা 25টিতে পৌঁছাবে। প্রথম 2টির কাজ অবিলম্বে শুরু হবে এবং প্রথম জাহাজটির নাম হবে ট্রাম্প ক্লাস ইউএসএস ডিফিয়েন্ট। আশা করা হচ্ছে আগামী 2.5 বছরের মধ্যে এই রণতরীগুলো সাগরে দাপিয়ে বেড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। মার্কিন নৌমন্ত্রী জন ফেলান বলেন, ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজগুলো যখন সমুদ্রে নামবে তখন প্রতিপক্ষরা আমাদের শক্তিমত্তা সম্পর্কে জানতে পারবে। তখন আমাদের বিজয় হবে অনিবার্য। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্বরত কোনো প্রেসিডেন্টের নামে যুদ্ধজাহাজের নামকরণ হয়নি। ট্রাম্পই এই রীতি প্রথম চালু করলেন। এর আগে তিনি হোটেল, গলফ ক্লাবের নামও নিজের নামে করেছেন। এই মাসের শুরুতে ওয়াশিংটনে অবস্থিত ইউএস ইনস্টিটিউট অফ পিস এর নামও পরিবর্তন করে নিজের নামে রেখেছেন ট্রাম্প। এদিকে ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস এর ট্রাম্প নিযুক্ত বোর্ড এটির নাম পরিবর্তন করে ট্রাম্প কেনেডি সেন্টার রাখার পক্ষে ভোট দিয়েছে। এমনকি কংগ্রেসের অনুমোদন ছাড়াই তারা সেখানে ট্রাম্পের নামে ব্যানার টানিয়ে দিয়েছে। তবে সমালোচকরা বিষয়টিকে ভালোভাবে নেয়নি। তাদের প্রশ্ন, একজন প্রেসিডেন্ট এত বেশি আত্মকেন্দ্রিক হয় কিভাবে?
নতুন যুদ্ধজাহাজ সম্পর্কে ট্রাম্প গর্ব করে বলেন, জাহাজগুলো হবে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। সেই সঙ্গে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েও পুরোপুরি সজ্জিত থাকবে। তিনি আরও বলেন, এগুলোর প্রতিটি হবে আমাদের দেশের ইতিহাসের বৃহত্তম যুদ্ধজাহাজ, বিশ্বের ইতিহাসের বৃহত্তম তো বটেই। বিবিসির প্রতিবেদন বলছে, জাহাজ নির্মাণ ও উৎপাদনে চীনের চেয়ে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। এবছর বিশ্বের 60% অর্ডারও ইতোমধ্যে চীনা শিপইয়ার্ড কোম্পানিগুলোর কাছে চলে গেছে। ট্রাম্প জানায়, নতুন এই যুদ্ধজাহাজগুলো যুক্তরাষ্ট্রে তৈরি হবে। এতে নতুন অনেক কর্মসংস্থান তৈরি হবে। এই যুদ্ধজাহাজের মাধ্যমে সমুদ্রে কর্তৃত্ব ফিরিয়ে আনতে চান এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নিয়ে আলোচনার মধ্যে ভিক্টোরি অ্যাক্ট সি টেলিভিশন সিরিজের প্রসঙ্গ টেনেছেন নৌমন্ত্রী ফেলান। 1950-এর দশকের এই জনপ্রিয় সিরিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নৌযুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছিল। ফেলান বলেন, এই নতুন ব্যাটলশিপটি সবকিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আমরা আবারও নিজেদের মহান করে তুলতে যাচ্ছি। ট্রাম্পের এই যুদ্ধজাহাজ তৈরির ঘোষণাটি এমন এক সময় এলো যখন ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে এবং ক্যারিবীয় সাগরে মার্কিন নৌ ও বিমান শক্তি বাড়ানো হয়েছে। পশ্চিমাদের আশীর্বাদ পুষ্ট ইসরায়েল রীতিমতো মধ্যপ্রাচ্যের ত্রাস, যার ভয়ে তটস্থ পুরো অঞ্চল। অথচ এই দেশটিতেই 2023 সালের 7 অক্টোবর নজিরবিহীন হামলা চালায় হামাস। সীমান্তের কঠিন প্রাচীর ও স্মার্ট প্রযুক্তি পাশ কাটিয়ে গাজা থেকে ইসরায়েলের ভেতর ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। ইসরায়েলের দম্ভের প্রতি গোয়েন্দা সংস্থা মোসাদ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে এই অভিযান চালায় হামাস। 20 মিনিটে প্রায় 2500 রকেট নিক্ষেপ করে তারা, দখল করে নেয় সেনা ঘাঁটি। ইসরায়েলের দাবি অনুযায়ী ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 1200 ইসরায়েলি, জিম্মি করা হয় 250 জনকে। জবাবে গত 2 বছরেরও বেশি সময়ে 70,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অথচ হামলা ঠেকাতে কেন ব্যর্থ হলো নেতানিয়াহুর সরকার? দীর্ঘ এই সময়েও মেলেনি সেই প্রশ্নের উত্তর। অবশেষে এ বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সমস্যা হলো, এই ঘোষণায় খুশির বদলে ক্ষুব্ধ ইসরায়েলিরা। কেন তদন্তের ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েলিরা? 7 অক্টোবর হামলার পরপরই ইসরায়েলে জোরালো দাবি উঠেছিল, হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। সুপ্রিম কোর্টের কোনো বর্তমান অথবা সাবেক বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি ছিল তখন প্রতিটি ইসরায়েলির। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে নিহত ও বন্দীদের পরিবারের সদস্যরা তদন্তের দাবিতে রাস্তায়ও নেমেছিল। কিন্তু কিছুতেই সেই আহ্বান কানে তোলেননি নেতানিয়াহু। উল্টো তার যুক্তি, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই যুদ্ধে হামাস যোদ্ধাদের নির্মূলের নামে গত 2 বছরের বেশি সময়ে 70,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কিন্তু কখনোই তদন্তের নাম মুখে আনেননি নেতানিয়াহু। উল্টো বলে এসেছেন, যুদ্ধের মধ্যে তদন্ত করলে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। এবার সেই নেতানিয়াহু তার সরকারের ব্যর্থতা খতিয়ে দেখতে দিয়েছেন তদন্তের ঘোষণা। সরকারের ব্যর্থতার তদন্তের দাবি মাঝে কিছুটা আড়ালে পড়ে গেলেও চলতি মাসের শুরুতে নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানির সময় নিহতদের পরিবারের বেশ কয়েকজন সদস্য আদালত প্রাঙ্গণে প্লেকার্ড হাতে দাঁড়ায়। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মামলার শুনানি। প্রাথমিকভাবে আন্দোলনকারীদের উস্কানিদাতা বলা হলেও পরে এক নিহত সেনার বাবা বিচারকদের উদ্দেশ্যে বলেন, আমরা উস্কানি দিতে আসিনি, আমরা শুধু তার চোখে চোখ রেখে একটি সহজ দাবি জানাতে চেয়েছি, একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন। এই ঘটনার পর 18 ডিসেম্বর নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা দেয়, রাষ্ট্রীয় নয় বরং রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হবে। আর এর নেতৃত্বে থাকবেন নেতানিয়াহু নিজেই। আর এতেই শুরু হয় বিতর্ক। সরকারের ব্যর্থতা খতিয়ে দেখার তদন্ত হবে সরকার প্রধানের নেতৃত্বে। এই ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় তীব্র ক্ষোভ। এছাড়া এই কমিটি গঠনের জন্য সংসদের স্পিকার আমির ওহানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, আর এভাবে সদস্য নিয়োগ করার ক্ষমতা পান তিনি। তবে সমস্যা হলো, ওহানা নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, তাই এই কমিটি কতটা সত্য উদ্ঘাটন করবে তা নিয়ে রয়েছে সংশয়।
কেননা ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের অক্টোবর মাসের এক জরিপে দেখা গেছে ইসরায়েলের প্রতি 4 জনের মধ্যে 3 জন স্বাধীন তদন্ত চান। এর বাইরে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্ট বহুবার রাষ্ট্রীয় তদন্তের দাবি করেছেন। একই দাবি তুলেছেন সাবেক সেনাপ্রধান হার্জি হালেভিও। এর বাইরে 22 জন সাবেক বন্দী ও বহু ভুক্তভোগী পরিবার এক খোলা চিঠিতে জানায় হয় রাষ্ট্রীয় তদন্ত হবে, নয় সরকারকে সরে দাঁড়াতে হবে। নেতানিয়াহু ও তার জোটের বক্তব্য নিরপেক্ষ হবে না সুপ্রিম কোর্টের বিচারকরা, যে কারণে রাষ্ট্রীয় তদন্ত কমিশনের বিরোধিতা করে আসছেন তারা। তবে নেতানিয়াহু সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সরকারের বাইরের প্রায় সবাই। ডেমোক্রেটস দলের নেতা ইয়ার গোলান বলেন, এটা স্বার্থের সংঘাত নয়, এটা আইন নিয়ে সংগঠিত অপরাধ। ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের দায়ী ব্যক্তি সত্য খুঁজছেন না, তিনি অজুহাত খুঁজছেন। অন্যদিকে দোষী বিবেক নিজেই ধরা দেয় বলে নেতানিয়াহু সরকারের দিকে আঙুল তুলেছেন ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান। সরকারের উপর ভীষণ ক্ষুব্ধ নিহত ও বন্দীদের পরিবারের সদস্যরাও। ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন অক্টোবর কাউন্সিল এক বিবৃতিতে জানায়, সবার মুখে থুতু ছেটাচ্ছেন, আপনাদের নিয়েই তদন্ত হবে, অথচ আপনারাই তদন্তের দায়িত্বে, আমরা এটা হতে দেব না। ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব তদন্তে 7 অক্টোবর হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে গত ফেব্রুয়ারিতে। হামাসের সক্ষমতা মারাত্মকভাবে অবমূল্যায়ন করা হয়েছিল বলেও জানানো হয়। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত জানায়, হামাসের হুমকি বুঝতে ব্যর্থ হয়েছে তেল আবিব। গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সেনাবাহিনীর সঙ্গে ভাগ করা হয়নি। এই ব্যর্থতার দায় নিয়ে সেনাপ্রধান ও শিনবেতের প্রধান পদত্যাগের ঘোষণাও দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পদত্যাগ তো দূরের কথা, কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক দায়ও স্বীকার করেনি নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা। প্রতিটি প্রাণ অমূল্য। পুরো বিশ্ব যখন এই ধারণাকে সামনে রেখে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান থেকে সরে আসছে, তখন উল্টো চিত্র সৌদি আরবে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ এর হিসাব বলছে, চলতি বছর শেষ হওয়ার আগেই মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড করেছে সৌদি আরব। 2024 সালে 345 জনকে মৃত্যুদণ্ড দেওয়া সৌদি এবছর এখন পর্যন্ত কার্যকর করেছে 347 জনের মৃত্যুদণ্ড, যার অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক। কেন এত বিদেশি সেখানে প্রাণ হারাচ্ছেন? মানবাধিকার সংস্থাগুলোই বা কি বলছে? যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ এর পর্যবেক্ষণ বলছে, সৌদির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল 2025। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সৌদির মানবাধিকার পরিস্থিতি এখনো ভয়াবহ। সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে চীন ও ইরানের পরেই অবস্থান সৌদি। যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক। এর মধ্যে সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে 2 জন পাকিস্তানি নাগরিকদের। তাদের মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া চলতি বছরে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক, 2 জন তরুণ যারা কিনা অপরাধে জড়ানোর সময় শিশু ছিলেন। এর বাইরে 5 নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। রিপ্রিভের তথ্য বলছে, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে প্রায় 2/3 মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডিত। তাদের হত্যাকাণ্ডে জড়িত হওয়ার কোনো অভিযোগ ছিল না। জাতিসংঘের মতে এই ধরনের অপরাধে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ না হলেও তার কোনো তোয়াক্কা করেনি সৌদি। তথাকথিত মাদক বিরোধী যুদ্ধের নামে বেশিরভাগকে হত্যা করা হয়েছে। প্রাণ হারানো এসব মানুষদের একটা বড় অংশ দেশটিতে এসেছিল জীবিকার তাগিদে। মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সৌদি সরকারের কোনো মন্তব্য জানা যায়নি। তবে এ ব্যাপারে রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ড বিষয়ক প্রধান জিদ বাসিউনি বলেন, সৌদি আরব এখন সম্পূর্ণ দায়মুক্তির মধ্য দিয়ে কাজ করছে। তারা মানবাধিকার ব্যবস্থাকে কার্যত উপহাস করছে। এই বিশ্লেষকের মতে, সৌদি বিচার ব্যবস্থায় নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায় এখন প্রাতিষ্ঠানিক নিয়মে পরিণত হয়েছে। সম্প্রতি মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। 2022 সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের অনানুষ্ঠানিক স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকেই আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান। রিপ্রিভের তথ্য মতে, চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া 96টি মৃত্যুদণ্ডের ঘটনা কেবল হাশিশ বা গাঁজা সংক্রান্ত মামলায়। এর বাইরে কারাগারে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বহু অপরাধীকে।
সেই আতঙ্কের কথা বিবিসিকে জানিয়েছে মৃত্যুদণ্ড পাওয়া আসামির স্বজন। তাদের প্রতিটি রাত কাটছে চরম আতঙ্কে। কেবল শুক্র ও শনিবারেই তারা একটু ঘুমাতে পারেন, কেননা এই দুদিন সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না। 2017 সালে ক্ষমতায় আসার পর বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সামাজিক বিধিনিষেধ শিথিল করেছেন, ধর্মীয় পুলিশের ক্ষমতা কমিয়ে দিয়েছেন, নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন ও দেশকে তেলের উপর নির্ভরশীলতা কমাতে বিদেশি বিনিয়োগ খুলে দিয়েছেন। তার এসব সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রশংসা কুড়ালেও আড়ালে সমালোচকদের কঠোরভাবে দমন করেছেন তিনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি এখনো ভয়াবহ। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক জয়শিয়া বলেন, এই মৃত্যুদণ্ডের জন্য যুবরাজ বা তার সরকারের কোনো বাস্তব মূল্য দিতে হয়নি। বিনোদন অনুষ্ঠান, খেলাধুলা সবই চলছে কোনো প্রতিক্রিয়া ছাড়াই। অথচ রিপ্রিভের তথ্য বলছে, রায় কার্যকরের আগে পরিবারগুলোকে আগে থেকে মৃত্যুদণ্ডের খবর পর্যন্ত জানানো হয় না। এমনকি হস্তান্তর করা হয় না মরদেহ, জানানো হয় না কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বা কোথায় দাফন করা হয়েছে সে তথ্য। তবে ধারণা করা হয় এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরচ্ছেদ বা ফায়ারিং স্কোয়াডে গুলি করার মাধ্যমে। সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডক্টর মরিস টিটবল বিঞ্চ বলেন, সৌদি আরবে অবিলম্বে মৃত্যুদণ্ড স্থগিত করতে হবে। ভবিষ্যতে এটি সম্পূর্ণ বাতিলের পথে যেতে হবে। বিদেশি নাগরিকদের জন্য আইনি সহায়তা ও কনসুলার সহায়তা নিশ্চিত করতে হবে। পরিবারকে দ্রুত জানাতে হবে, লাশ ফিরিয়ে দিতে হবে, মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মানবাধিকার সংস্থাগুলো যখন সমালোচনা করছে, তখন এবছরের জানুয়ারিতে জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে সৌদি সরকারের দাবি তারা মানবাধিকার রক্ষা করে, তাদের আইনে নির্যাতন নিষিদ্ধ। মৃত্যুদণ্ড শুধু সবচেয়ে গুরুতর অপরাধে দেওয়া হয়। সব আদালতের বিচার শেষ হওয়ার পরেই তা কার্যকর হয়, যা কিনা মানবাধিকার সংগঠনগুলোর দাবির সম্পূর্ণ বিপরীত। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিও আজাকি কারিওয়ার আবার চালু করতে যাচ্ছে জাপান। এটি টোকিও থেকে প্রায় 220 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। 22 ডিসেম্বর নিগাতার স্থানীয় সরকারের ভোটের মাধ্যমে কেন্দ্রটি আংশিকভাবে পুনরায় চালু করার অনুমোদন মিলেছে। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে জাপান ইতোমধ্যেই বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা চালু করেছে। 2011 সালে ফুকুশিমার ট্রিপল মেল্ট ডাউন ঘটনার পর দেশটির 54টি পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ হয়ে যায়। দীর্ঘ 15 বছর পর আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরছে দেশটি। জাপান আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে 33টি সচলযোগ্য চুল্লির মধ্যে 14টি পুনরায় চালু করেছে। কাশিও আজাকি কারিওয়া হলো সেই কেন্দ্রগুলোর মধ্যে প্রথম, যা পরিচালনা করবে টোকিও ইলেকট্রনিক্স পাওয়ার কোম্পানি টেপকো, যারা আগে ফুকুশিমা কেন্দ্রও পরিচালনা করেছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, টেপকো 20 জানুয়ারি প্রথম চুল্লি চালু করার পরিকল্পনা করছে। ফুকুশিমার দুর্ঘটনার পর জাপানের মানুষ পারমাণবিক শক্তির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। তবে টেপকো প্রতিশ্রুতি দিয়েছে আগামী 10 বছরে নিগাতায় 100 বিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে তারা। তবুও স্থানীয়দের মধ্যে এখনো সংশয় রয়েছে। গত অক্টোবরের একটি জরিপে দেখা গেছে 60% মানুষ মনে করেন পারমাণবিক কেন্দ্র চালুর শর্তগুলো এখনো পূরণ হয়নি, আর প্রায় 70% মানুষ টেপকোর ওপর ভরসা রাখতে ভয় পাচ্ছেন। সম্প্রতি নিগাতা গভর্নর হিদেও হানাজুমি একটি আস্থা ভোট পাশ করেছেন। গত নভেম্বরে তিনি এই পারমাণবিক কেন্দ্র পুনরায় চালুর পক্ষে সমর্থন জানিয়েছিলেন। আর এই আস্থা ভোটের ফলে বিদ্যুৎ কেন্দ্রটি আবারও চালু হওয়ার বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হলো। জাপানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেবল কাশিও আজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় 2% বেড়ে যাবে। 2 মাস আগে দায়িত্ব নেওয়া জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছেন, যাতে জাপানের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হয় এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমে, কারণ এই জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।